হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএসের যে ক্লাসগুলো চলছিল সন্ধ্যে 7টার সময় প্রত্যেক দিন, সেই ক্লাসের আজ আমাদের হচ্ছে 26 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো না দেখে থাকলে চ্যানেলে চলে যাও, অল ভিডিও সেকশনে চলে যাও, সেখানে পরপর তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। সন্ধ্যে 7টার সময় ক্লাসটা হচ্ছে। আর এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে যে 2021 সালের পরীক্ষা হয়েছিল সেই প্রিভিয়াস ইয়ারগুলো করছি। তো আজ আমরা করব 14-10-2021 সালে পরীক্ষা হওয়া থার্ড শিফটের এমটিএস এর প্রশ্নোত্তরগুলো করব। তো মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এমটিএস পরীক্ষা তোমাদের যদি এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, কারণ 3-4 মাস মাত্র তোমাদের হাতে সময় আছে। তো দেখো, তোমাদের জন্য আরেকটা জিনিস বলে রাখি, ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে তোমাদের জন্য এমটিএস এর একটা জিকে গ্রুপ আমি চালু করেছি। জিকে গ্রুপটা কীরকম গ্রুপ, এখানে তোমরা পেয়ে যাবে 249 পেমেন্ট করার মাধ্যমে 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটা পেয়ে যাবে। 2020, 2021, 2022, 2023 সালের তোমরা কী পাবে, প্রিভিয়াস ইয়ারের জিকে পাবে সম্পূর্ণ বাংলায়, তারপর স্ট্যাটিক জিকে পাবে, আর মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ পাবে। এত কিছু তোমরা পাবে 249-এর বিনিময়ে। তো তোমরা জয়েন যদি করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, বলে দেবো যে কীভাবে জয়েন করতে হবে, ঠিক আছে? আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে না জয়েন করে থাকলে অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো, তাহলে যে কোনো চাকরি সম্পর্কিত আপডেট তোমরা চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে যাওয়া যাক, কী আছে দেখো। এসএসসি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিভিয়াস ইয়ার তোমাকে কিন্তু করতেই হবে। 1 নম্বর হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন? তো প্রথমেই এমন একটা প্রশ্ন দিয়েছে, যে প্রশ্নটা তোমাদের অনেকেরই কিন্তু এটা না পারাই স্বাভাবিক, একটু প্রশ্নটা ডেঞ্জার আছে। দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন? পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান তো অনেকেই কাজ করেছেন, তো তাদের কি নাম মনে রাখা সম্ভব নয়। তো এই ধরনের প্রশ্ন যদি তোমরা কমন পেয়ে যাও, যদি জানা থাকে উত্তর, তাহলে করবে, না হলে কিন্তু আমি বলবো ভাই স্কিপ করে চলে যাবে, কারণ বেকার সময় নষ্ট করে লাভ নেই। কারণ তুমি এটা পারবে না, তো প্রায় 99.9% স্টুডেন্ট কিন্তু এর উত্তর করতে পারবে না, ঠিক আছে? চিন্তার কিছু কারণ নেই। কারেক্ট আনসার হবে প্রণব মুখার্জি। প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তো প্ল্যানিং কমিশন সম্পর্কে আমরা জেনে রাখি। প্ল্যানিং কমিশন, বা যাকে আমরা বাংলায় কি বলছি, যোজনা কমিশন বলছি, ঠিক আছে? যোজনা কমিশন বলছি। তো এই যে প্ল্যানিং কমিশন, এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1950 সালে প্রতিষ্ঠা হয়েছিল প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন। বর্তমানে কি প্ল্যানিং কমিশনটা আর আছে? না, বর্তমানে আর প্ল্যানিং কমিশনটা নেই। এটা 1950 সালের 15ই মার্চ প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে প্ল্যানিং কমিশন নেই। নরেন্দ্র মোদী সরকার আসার পর 13ই আগস্ট 2014 সালে প্ল্যানিং কমিশনকে ভেঙে দিয়ে কি তৈরি করা হয়েছে? নীতি আয়োগ তৈরি করা হয়েছে, ঠিক আছে? নীতি আয়োগ তৈরি করে দেওয়া হয়েছে। আর এই নীতি আয়োগ কার্যকরী হয়েছে কবে থেকে? 1 জানুয়ারি 2015 থেকে নীতি আয়োগ কার্যকরী হয়েছে। নীতির পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা হচ্ছে নীতির পুরো নাম, ঠিক আছে? তো এই ডিটেলসটা মোটামুটি জানার, এর বাইরে বেশি কিছু জানতে হবে না। নেক্সট দেখো, 2 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দর্শক মানে পর্যবেক্ষক বলতে পারো, বা পরিদর্শক বলতে পারো। এটা বাংলায় ট্রান্সলেট করার সময় এটা দর্শক হয়ে গেছে। তো তোমরা এর উত্তর প্রত্যেকেই জানো, তাও আমি তোমাদের উত্তর বলে দিচ্ছি যে কি বলেছে। সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক যদি বলা হয়, তখন হবে ভারতের রাষ্ট্রপতি। তিনি হচ্ছেন, যতগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে তাদের চ্যান্সেলর হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। আর যদি স্টেট ইউনিভার্সিটি, প্রত্যেকটা রাজ্যের যে ইউনিভার্সিটিগুলো আছে, সেই রাজ্যের ইউনিভার্সিটিগুলোর যদি পরিদর্শক বা চ্যান্সেলর বলা হয়, তখন হবে কি? রাজ্যপাল। আর সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো বললে হবে রাষ্ট্রপতি। 3 দেখো, নিচের কোনটি রাজস্থানের রাষ্ট্রীয় নৃত্য বা রাজস্থানের জাতীয় নৃত্য নিম্নের কোনটি? কারেক্ট আনসার কি হবে? ঘুমর বা ঘমর, এটা হচ্ছে রাজস্থানের জাতীয় নৃত্য। আর রাজস্থানের কয়েকটা নৃত্য জেনে রাখো, এগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে, লিখে রাখবে প্রত্যেকে। যেমন হচ্ছে 1, কাঠপুতলি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে। কাঠপুতলি হচ্ছে রাজস্থানের একটা ডান্স। তারপর হচ্ছে কি, আরেকটা নাম লিখে রাখো, ভাবাই, ঠিক আছে? তারপর আরেকটা নাম লিখে রাখো, গৈর বা গের নামটা লিখে রাখো, গের।
এটাও পরীক্ষায় আসে অনেক সময়। আরেকটা নাম হচ্ছে যেমন কাচ্চি ঘড়ি, এটাও রাজস্থানের, কালবেলিয়া রাজস্থানের, কাঠপুতলি রাজস্থানের, এগুলো লিখে রাখো এগুলো। তারপর তেরা তালি, আরেকটা হচ্ছে তেরা তালি, এগুলো ইম্পর্টেন্ট, রাজস্থানের ডান্স এগুলো। চলো নেক্সট দেখবো আমরা 4 নম্বর, কোয়ার্টজের প্রাথমিক উপাদান নিচের কোনটি? কোয়ার্টজ বলতে কি, এই যে কোয়ার্টজ, এর প্রাথমিক উপাদান কি? কোয়ার্টজে দুটো উপাদান থাকে, ঠিক আছে, দুটো উপাদান দিয়ে কোয়ার্টজ তৈরি হয়। এক হচ্ছে অক্সিজেন, তার সঙ্গে হচ্ছে সিলিকন। অক্সিজেন এবং সিলিকন দিয়ে তৈরি হয়। তো প্রাথমিক উপাদান বা প্রাইমারি যদি এলিমেন্ট বলা হয় তখন হবে সিলিকন ইজ দ্য কারেক্ট আনসার। সিলিকন হচ্ছে বা সিলিকা হচ্ছে প্রাইমারি উপাদান, ঠিক আছে। কোয়ার্টজ এটা হচ্ছে একটা কালারলেস পদার্থ, এর কিন্তু কোনো কালার নেই। জলের যেমন কালার নেই তেমনি এই কোয়ার্টেজের কোনো কালার নেই। দেখো আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ 2020 এ ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন? তো 2020 সালের এটা তখনের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বর্তমানে আর ইম্পর্টেন্ট নয়। তো কিছু ফ্যাক্ট জেনে রাখো যেগুলো ইম্পর্টেন্ট। এখানে আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ 2020 এ ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন, ঠিক আছে, এটার দরকার নেই আমাদের, এটার উত্তর জানারও দরকার নেই। আমাদের এখন জানতে হবে যে আইসিসি টি20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2024, আইসিসি টি20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2024 কোথায় হবে এটা জানতে হবে। এটা কোথায় হবে? এটা হবে বাংলাদেশে। লিখে রাখো প্রত্যেকে, বাংলাদেশে 2024 সালেরটা কোথায় হবে? বাংলাদেশের। আয়োজিত হবে কবে? 3 অক্টোবর থেকে 20 অক্টোবর এটা আয়োজিত হবে। 3 অক্টোবর থেকে 20 অক্টোবর। 10টা টিম অংশগ্রহণ করবে, টোটাল 23টা ম্যাচ হবে, ঠিক আছে। তো এইটুকু জেনে রাখো, এটাই ইম্পর্টেন্ট। আর এবারের যে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ, মেন্স ওয়ার্ল্ড কাপ চলছে, সেটা কোথায় কোথায় আয়োজিত হচ্ছে? সেটা ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ আয়োজিত হচ্ছে বর্তমানে। আজ যদি বলা হয় আজকের কথা, তো আজকেই ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে সেমিফাইনাল খেলা আছে। এই টি20 ওয়ার্ল্ড কাপটা কমপ্লিট হয়ে গেলেই এর পুরো ভিডিও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। ছয় দেখো, নিচের মধ্যে কে 2019 সালের বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছেন? দেখো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। তো 2019 সালের কে পেয়েছেন সেটা কিন্তু আমাদের এখন আর বিশেষ ইম্পর্টেন্ট নয়, এটা সাক্ষ্য সিংহ সেন হবে যদিও। তো এবারে যারা রিসেন্ট পেয়েছেন কয়েকজনের নামটা জেনে রাখো। আর জেনে রাখো যে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এটা বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় প্রত্যেক বছর বা 1-2 বছর ছাড়াও মাঝে মধ্যে দেওয়া হয়। বিজ্ঞান ভবন দিল্লি দ্বারা এটা প্রদান করা হয়। প্রথম দেওয়া হয়েছিল কবে? 1958 সালে প্রথম প্রদান করা হয়েছিল, ঠিক আছে। কত সালে? 1958 সালে প্রথম প্রদান করা হয়েছিল। তারপর এবারে রিসেন্ট যদি বলা হয় তো রিসেন্ট মোট 12 জনকে দেওয়া হয়েছে। রিসেন্ট মোট কতজনকে দেওয়া হয়েছে? 12 জনকে। মনে রাখবে এই 12 জনের মধ্যেই 4 জনের হচ্ছে বাঙালি। এই 12 জনের মধ্যে 4 জন হচ্ছে বাঙালি। বাঙালিদের নামগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, যেমন হচ্ছেন ডাক্তার বাসুদেব দাশগুপ্ত, তিনি ফিজিক্সে পেয়েছেন। লিখে রাখবে নামগুলো, 1 নম্বরে বাঙালি নামগুলো জেনে রাখো শুধু, আর পুরো 12টার নাম সহজে মনে রাখতে পারবে না। তো বাসুদেব দাশগুপ্ত তিনি পেয়েছেন ফিজিক্সে। তারপর 2 নম্বর হচ্ছে অনিন্দ দাস, তিনিও ফিজিক্সে পেয়েছিলেন। তারপর হচ্ছেন ডাক্তার দীপ্যমান গাঙ্গুলি, তিনিও পেয়েছিলেন, মানে তিনি কেমিক্যাল বায়োলজিতে তিনি পেয়েছিলেন, দীপ্যমান গাঙ্গুলি। আরেকজনের নাম লিখে রাখো, আরেকজন হচ্ছে ডাক্তার দেবব্রত মাইতি, তিনিও ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রিতে পেয়েছিলেন। দেবব্রত মাইতি, এই 4 জন বাঙালি পেয়েছিলেন, ঠিক আছে, এই 4 জন বাঙালি। তাহলে 12 জনের মধ্যে 4 জন বাঙালি। নেক্সট দেখো 7, পৃথিবীর বায়ুমণ্ডলে আর্গনের আনুমানিক শতাংশের অবদান কত শতাংশ আর্গন থাকে? পৃথিবীর বায়ুমণ্ডলে কত শতাংশ আর্গন থাকে? আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে। চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর আমি হোমওয়ার্ক প্রত্যেককে দিয়ে দিচ্ছি, যে প্রত্যেকে কমেন্ট করে দেবে যে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে। সবচেয়ে বেশি পরিমাণে বায়ুমণ্ডলে কি থাকে, তোমরা কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে তোমরা কমেন্ট করে দেবে এটা কমেন্ট বক্সে। আর আর্গনের আনুমানিক পরিমাণ কত থাকে? বায়ুমণ্ডলে আর্গন থাকে 1%, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা আর্গনের সংকেতটা এইরকম AR। 8 নাম্বার দেখো, একটি ব্যাংকের নিচের কোন কাজের সাথে আপনি কোলাটেরাল শব্দটিকে যুক্ত করবেন? কোলাটেরাল শব্দটিকে কিসের সঙ্গে আমি যুক্ত করব? কোলাটেরাল এই শব্দটা হচ্ছে একটা ব্যাংকিং ওয়ার্ড। এই কোলাটেরালটা স্পেলিংটা ইংরেজিতে যদি বলা হয় তো কোলাটেরাল স্পেলিং হবে এইরকম, কোলাটেরাল, ঠিক আছে।
এটা কিসের সঙ্গে সম্পর্কিত দেখবো। যদি তুমি ব্যাংকে লোন নিতে যাও, ঠিক আছে, আর লোন নিলে কি হবে, তোমাকে মান্থলি ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হবে। আর যদি সেই ইনস্টলমেন্ট না তুমি দিতে পারো, কোনো কারণে ইনস্টলমেন্ট তুমি আর দিতে পারছো না, তোমার ব্যাংকের লোন শোধ করতে পারছো না, তাহলে তোমার কিন্তু সম্পত্তি ব্যাংক সিজ করবে। এটাই হচ্ছে কোলাটেরাল, ঠিক আছে। ঋণ এবং অগ্রিম প্রদান, তাহলে অপশন 4, ঋণ এবং অগ্রিম প্রদানের সঙ্গে কোলাটেরাল শব্দটা যুক্ত। 9 হচ্ছে স্ট্যানলি জলাধারটি নিচের কোন রাজ্যে অবস্থিত? স্ট্যানলি জলাধারটি কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসার হবে কি? তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট আনসার। তামিলনাড়ু রাজ্যে স্ট্যানলি ড্যাম বা স্ট্যানলি জলাধারটি অবস্থিত, ঠিক আছে। তামিলনাড়ুর কয়েকটা ড্যাম তোমরা জেনে রাখো, যেমন তামিলনাড়ুর বৃহত্তম ড্যাম যদি বলা হয় তখন হবে কি মেট্টুর। মেট্টুর ড্যাম হচ্ছে তামিলনাড়ুর বৃহত্তম ড্যাম, মেট্টুর ড্যাম হচ্ছে তামিলনাড়ুর বৃহত্তম ড্যাম। তারপর আরও ড্যাম আছে যেমন আলিয়ার, এগুলো জানতে হবে, পরীক্ষা ক্লিয়ার করতে হলে। তোমরা অনেকেই ভাববে যে এত সব জানার কি আছে ভাই, তো দেখো সব কিছুই জানতে হবে। যত বেশি পড়বে তুমি পরীক্ষায় প্রশ্ন তত বেশি কিন্তু কমন পাবে, শুধু এসএসসির জন্য না, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাও যদি পাস করতে চাও তাও তোমাকে এগুলো জেনে রাখতে হবে। আর একবার পড়লে মনে হবে যে অনেক কিছু, এত কিছু মনে রাখা সম্ভব নয়, কিন্তু বারবার যখন তুমি রিভিশন দেবে তখন কিন্তু তোমার সব মনে থেকে যাবে। আলিয়ার ড্যাম, তারপর হচ্ছে থিরুমূর্তি ড্যাম, তারপর সলাইয়ার ড্যাম, এগুলো জানতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 10, 31শে জুলাই 2020 পর্যন্ত বৃহস্পতির কতটি প্রাকৃতিক উপগ্রহ ছিল? তো 2020 সালের এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো এটা এসএসসির এইরকম প্রশ্ন দেয় যে তারা ডেট দিয়ে দেবে, যে কিছুতেই আমরা যেমন প্রাইমারি টেটের পরীক্ষায় প্রত্যেকবার এতবার কেস হচ্ছে বারবার, তাও বিভিন্ন প্রশ্ন মামলা নিয়ে ভুল প্রশ্নের জন্য কেস হচ্ছে। তো তুমি এসএসসিকে এমন প্রশ্ন তারা করে যে তুমি ভুল প্রশ্ন দেখিয়ে কেস কোনোদিন করতে পারবে না। দেখো প্রশ্নটা যে এইভাবেও করা যেত যে বৃহস্পতির কতটি প্রাকৃতিক উপগ্রহ আছে, কিন্তু তারা ডেট দিয়ে দিয়েছে, এই ডেটের মধ্যে বলতে হবে কতগুলো প্রাকৃতিক উপগ্রহ আছে। এমনও হতে পারে যে এই ডেটের পরে বা দুদিন পরেই একটা নতুন ন্যাচারাল স্যাটেলাইট আবিষ্কার হয়েছে, হতেও তো পারে। তাই তোমাকে 2020 সাল পর্যন্ত 79টি স্যাটেলাইট প্রাকৃতিক উপগ্রহ ছিল। আর দেখো বর্তমানে প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা হচ্ছে 95টি। বর্তমানে বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ 95টি। বৃহস্পতি হচ্ছে মানে সোলার সিস্টেমের সবচেয়ে বড় প্ল্যানেট যদি বলা হয় গ্রহ, আর সবচেয়ে বেশি উপগ্রহ আছে শনির, শনির সবচেয়ে বেশি উপগ্রহ। 11 নম্বর দেখো, নিচের কোনটি কর্ণাটকের পূর্ব প্রবাহিত নদী নয়? কর্ণাটকের বেশিরভাগ নদী পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, তো কোন নদীটা পূর্ব প্রবাহিত নদী নয়? কর্ণাটকের কোন নদীটি পূর্ব প্রবাহিত নদী নয়? কর্ণাটকের কোন নদীটা পূর্ব প্রবাহিত নদী নয়? তো এখানে যে মান্ডবী দেখতে পাচ্ছ না অপশন, এই নদীটা পূর্বে প্রবাহিত হয়নি, বাকি বেশিরভাগ নদীগুলো পূর্বে প্রবাহিত হয়েছে। কয়েকটা নদীর নাম জেনে রাখো, যেমন কৃষ্ণা, ঠিক আছে, কৃষ্ণা নদী, কৃষ্ণা, কাবেরী, সরাবতী, তুঙ্গভদ্রা, ভীমা, ঠিক আছে, নেত্রাবতী, এইসব সবই নদীগুলো হচ্ছে বেশিরভাগই পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, কিন্তু মান্ডবী নদী পূর্ব দিকে প্রবাহিত হয়নি। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। 12 দেখো, রাজা শশাঙ্ক যার বিরুদ্ধে হর্ষবর্ধন যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি ছিলেন ড্যাশ রাজ্যের শাসক। শশাঙ্কের নাম আমরা প্রত্যেকেই জানি। শশাঙ্ক কোথাকার শাসক ছিলেন? তিনি গৌড়ের শাসক ছিলেন। কোথাকার? বাংলার শাসক বা গৌড়ের শাসক ছিলেন। 590 খ্রিস্টাব্দ থেকে 625 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছিলেন, ঠিক আছে। চলো নেক্সট দেখবো আমরা শশাঙ্কর পর 13 নম্বর হচ্ছে, নিচের কোন রাজ্যে ভাম্বাবলী বজরাই জলপ্রপাত অবস্থিত? জলপ্রপাতটার নামটা কি? ভাম্বাবলী বজরাই। এটা অনেক জায়গাতে শুধু বজরাই লেখা থাকবে। কি লেখা থাকবে? শুধু বজরাই লেখা থাকবে। তাহলে এই বজরাই জলপ্রপাতটা কোথায় আছে? মহারাষ্ট্র জলপ্রপাত, মহারাষ্ট্রের জলপ্রপাত। এই যে ভাম্বাবলী বজরাই জলপ্রপাত, এটা 3 টিয়ার একটা জলপ্রপাত। 3 টিয়ার জলপ্রপাত বলতে কি, এই ধরো পাহাড় আছে, পাহাড়ের 3 দিক থেকে যদি ঝর্ণা থাকে, 3 দিক থেকে জলটা পড়তে থাকে, সেটাকে আমরা 3 টিয়ার বলবো। যেমন যদি বলা হয় দুধসাগর জলপ্রপাত, যারা দেখেছো, আর না দেখে থাকলে নেট বা ইউটিউবে যারা দেখেছো তারা দেখবে দুধসাগর জলপ্রপাতটা যেটা গোয়াতে আছে 4 টিয়ার, সেটা 4 জায়গাতে এইভাবে জল পড়ছে, পাহাড় থেকে 4 জায়গা থেকে জল পড়ছে, এটা হচ্ছে 4 টিয়ার। তাহলে এটা হচ্ছে বজরাইটা 3 টিয়ার, এটা মহারাষ্ট্রে অবস্থিত,
ঠিক আছে। নেক্সট দেখবো আমরা 31শে জুলাই 2020 তারিখে পরিকল্পনা মন্ত্রকের প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্ব কে ছিলেন? দরকার নেই এই প্রশ্নটার, ঠিক আছে। এটা তখন কে প্রতিমন্ত্রী ছিল এখন আমাদের জেনে দরকার নেই, এটা আমি বাদ দিয়ে দিলাম। 15 হচ্ছে যুক্তরাজ্য সরকারের তথ্য অনুযায়ী 2019-20 সালে ভারত ছিল ড্যাশ ইউকেতে সরাসরি বিদেশি বিনিয়োগের সবচেয়ে বড় উৎস। অর্থাৎ 2019-20 সালে কোন দেশে ভারত ছিল, ইউকেতে ভারত কততম বিদেশি বিনিয়োগকারী দেশ ছিল? এটা তখনের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তাও বলে দিচ্ছি, ভারত তখন দ্বিতীয়, মানে ইউকেতে যে দেশগুলো বিনিয়োগ করে তাদের মধ্যে ভারত সেকেন্ডে ছিল। 16 দ্য মেডিসিন মেকার পাওয়ার লিস্ট 2020-এ বায়োফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে শীর্ষ 20 অনুপ্রেরণামূলক নেতাদের মধ্যে কার নাম স্থান পেয়েছে? দরকার নেই এই প্রশ্নটারও, এই প্রশ্নটাও আমি স্কিপ করে দেবো, ঠিক আছে, এই প্রশ্নের দরকার নেই। 17 দেখো পুল্লেলা গোপীচাঁদ, মোস্ট ইম্পর্টেন্ট একটা নাম। পুল্লেলা গোপীচাঁদ আগস্ট 2020 পর্যন্ত ভারতীয় ড্যাশ দলের প্রধান কোচ ছিলেন। তিনি তো প্রত্যেকেই জানোই পুল্লেলা গোপীচাঁদ হচ্ছেন ব্যাডমিন্টন খেলোয়াড় এবং তিনি তাহলে ব্যাডমিন্টন দলেরই কোচ হবেন। তো যেহেতু এটা ইম্পর্টেন্ট তাই তোমাদের এটা ডিটেলস বলছি, ঠিক আছে। পুল্লেলা গোপীচাঁদ 1973 সালের নাগাল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। ভারতের একজন বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার, বর্তমানে বিভিন্ন কোচ হিসেবে তিনি কাজ করছেন। আর তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, আরও অন্যান্য অনেক পুরস্কার তিনি পেয়েছেন। পুল্লেলা গোপীচাঁদ, প্রশ্ন থাকে পুল্লেলা গোপীচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত, তো বলতে হবে তিনি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। দেখো নিচের কোন শরীরের অঙ্গ প্রত্যক্ষভাবে ট্র্যাকোমা নামক রোগে আক্রান্ত? ট্র্যাকোমা স্পেলিংটা হচ্ছে এইরকম, ট্র্যাকোমা হচ্ছে একটা আই ডিজিজ। কি ডিজিজ? আই ডিজিজ বা চোখের রোগ। এক ধরনের ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটাকে বলা হয় ক্লামাইডিয়া। অনেক সময় পরীক্ষায় আসে যে কোন ব্যাকটেরিয়ার প্রভাবে ট্রাকোমা রোগটা হয়ে থাকে, তো ক্লামাইডিয়া নামক একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়া যদি চোখে ইনফেকশন হয় তখন কিন্তু ট্রাকোমা রোগটা হয়ে থাকে। আর ট্রাকোমার ফলে কিন্তু এমনও দেখা গেছে যে মানুষের চোখের কিন্তু মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে এই ট্রাকোমার ফলে। তাহলে চোখ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা দেখব পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সৌরজগতের সবচেয়ে বাতাসযুক্ত গ্রহ? মানে কোন গ্রহে সবচেয়ে বেশি বাতাস আছে? সবচেয়ে বেশি বাতাস আছে নেপচুন। সবচেয়ে বেশি হাওয়া বইতে থাকে সারাক্ষণ কোথায়? নেপচুনে। 20 দেখব থলু বোম্মালত্তা একটি ছায়া পুতুল থিয়েটার ঐতিহ্য এই রাজ্যের অন্তর্গত। এটা কোন রাজ্যের একটা থিয়েটারের নাম? থলু বোম্মালত্তা। দেখো রিসেন্টলি 1-2 বছর আগেই থলু বোম্মালত্তা নামে একটা ফিল্ম ছবি প্রকাশিত হয়েছে, ছায়াছবি। এটা হচ্ছে সাউথের একটা সিনেমার নাম থলু বোম্মালত্তা। আর থলু বোম্মালত্তা নামে একটা থিয়েটারও আছে, যেটা কোথায় আছে না অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। 21 দেখবো আমরা, নিম্নলিখিত ভারতীয় বিপ্লবীদের মধ্যে কে জার্মানির সাথে সহযোগিতায় ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা করেছিলেন? জার্মানির সঙ্গে সহায়তায় ব্রিটিশদের সঙ্গে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা করেছিলেন কে? বাঘা যতীন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী। এই বিপ্লবী 1879 সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি আমাদের বর্তমান বাংলাদেশে, তখন ভারতেই ছিল, ঠিক আছে। 1915 সালে বন্দুকের গুলির আঘাতে ইনফেকশন হয়ে তিনি মারা গেছিলেন বাঘা যতীন, ঠিক আছে। তো তিনি এটা করেছিলেন, জার্মানির সঙ্গে সহযোগিতায় ব্রিটিশদের সঙ্গে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা করেছিলেন। অপশন 4। 22 দেখো, নিচের কোন অঞ্চলে বাবা রামচন্দ্র ঔপনিবেশিক শাসনের সময় প্রধানত কৃষক সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন? বাবা রামচন্দ্র একজন কি বলা যায়, একজন বাবা রামচন্দ্রকে একজন ইউনিয়নিস্ট বলা যেতে পারে। একতা তিনি তৈরি করেছিলেন অনেক জায়গাতে, সংগঠন তৈরি করেছিলেন অনেক কিছু। বাবা রামচন্দ্র তিনি কোথায় এটা করেছিলেন? কৃষক সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন অবাধ বা ইংরেজরা যাকে বলতো অবাধ, বা অনেক সময় এটাকে বলা হতো আউধ, এটা একই জিনিস, ঠিক আছে। বর্তমানে উত্তরপ্রদেশের কয়েকটা এরিয়া নিয়ে, যেমন লখনৌ, অযোধ্যা, এই কয়েকটা এরিয়া নিয়ে এই অবাধ অঞ্চলটা আগে ছিল, বর্তমানে অবাধটা আর নেই, ঠিক আছে। তো এখানেই তিনি কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন প্রায় 1920 থেকে
1930 সালের সময়টাতে বাবা রামচন্দ্র এটা করেছিলেন। 23 নম্বর প্রশ্নে আমরা যাব, দেখো হিন্দি কাব্যগ্রন্থ এটা বাংলাটা দেখো ভুল হয়ে গেছে, ছেলেতে হে আপনোকা নয়, এটা হচ্ছে চিল্লাতে হুয়ে আপনে কো, এটা হচ্ছে চিল্লাতে হুয়ে আপনে কো। এর লেখক নিচের মধ্যে কে লিখেছেন চিল্লাতে হুয়ে আপনো কে গ্রন্থটা কে লিখেছেন? কারেক্ট আনসার হবে নন্দ কিশোর আচার্য বা নন্দ কিশোর আচার্য এটা লিখেছেন। ইম্পর্টেন্ট একটা বই। 24 হচ্ছে নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে লোকনাট্যের রূপ রণমেলে ঐতিহ্যগতভাবে যুক্ত, বা রণমেলে, এই যে রণমেলে এটা কোন রাজ্যের ফক ড্রামা? কি ফক ড্রামা? এটা হচ্ছে কোন রাজ্যের ফক ড্রামা? গোয়ার ফক ড্রামা হচ্ছে রণমেলে। আরও দুটো নাম জেনে রাখো, যেমন হচ্ছে একটা জাগর, কি জাগর, আরেকটা হচ্ছে কালো। এই দুটোও হচ্ছে গোয়ার ফক ড্রামা। আজকে লাস্ট প্রশ্নে যাব আমরা। দেখো 25 জুলাই 2020 কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক উদ্যোগগুলির শ্রেণীবিভাগ এবং নিবন্ধন প্রক্রিয়া সহজতর করার জন্য একটি নিবন্ধন পোর্টাল চালু করেছিল। পোর্টালটির নাম দেওয়া হয়েছে কি? উত্তরটা শুধুমাত্র জেনে রাখো, প্রশ্নটা আর ইম্পর্টেন্ট নয়। শুধু এই যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলো দেখে তোমরা শুধু বোঝার চেষ্টা করো যে কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসে, ঠিক আছে? উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল এটার নাম হচ্ছে। আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ব্যাচ আছে, সেই ব্যাচে যদি জয়েন হতে চাও আমাদের যে নাম্বারটা দিলাম এই নাম্বারে যোগাযোগ করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ব্যাচে কীভাবে জয়েন করবে সেটা আমি বলে দেবো। 99 পেমেন্ট করলেই তোমরা জয়েন করতে পারবে। 2023 সালের সহ 2024 সালের প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে প্রোভাইড করা হচ্ছে। অবশ্যই জয়েন করতে চাইলে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো। আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে প্রত্যেকে জয়েন করে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। থ্যাংক ইউ।